হ্যালো ইনভেস্টার্স, আপনারা কখনো না কখনো ইটিএফের নাম অবশ্যই শুনেছেন। যদি ইটিএফের নাম না শুনে থাকেন তবুও নিফটি বিজের নাম কখনো না কখনো শুনেছেন। তো কী এই নিফটি বিজ আর ইটিএফ সেটা সম্পর্কে আজকের ভিডিওতে আমি এতটাই ভালো করে বোঝানোর চেষ্টা করবো যাতে এই ভিডিওর পরে কোনো ভিডিও ইটিএফ সম্পর্কে আপনাদেরকে দেখতে না হয়। এখানে পুরো ডিসকাশন হবে ইটিএফ আর ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড সম্পর্কেও আলোচনা করবো, দুরন্তের ডিফারেন্স কী হয় এবং ইটিএফে কেন আমাদের নিবেশ করা উচিত সেটা সম্পর্কেও এখানে বিস্তারিত আলোচনা করা হবে। বন্ধুরা, আমার নাম প্রতীকোষ, তোমরা হচ্ছে প্রতীক স্পিক্স। এই চ্যানেলে মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে স্টক মার্কেট সব ধরনের ভিডিও বানানো হয়। যদি চ্যানেলটি ভিডিওটি পছন্দ হয় তাহলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটিকে একটি লাইক করে দেবে। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আমার চ্যানেলে মেম্বারশিপ অপশানসও রয়েছে। যদি মেম্বারশিপ তোমরা নিয়ে নাও তাহলে সেখানে তোমরা এক্সট্রা কিছু ভিডিও পাবে, যেখানে স্টক রিলেটেড কথাবার্তাও বলবো এবং মিউচুয়াল ফান্ড রিলেটেড কথাবার্তা বলবো, যেটা খুবই এক্সক্লুসিভ কন্টেন্ট হবে। বন্ধুরা, আমরা অনেকেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি। তো আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি তখন আমরা একটা জিনিস মাথায় রাখি যে আমাদের যাতে রিস্ক কম হয়, এবং সেই ক্ষেত্রে আমরা অনেক সময় স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাই না ডাইরেক্টলি। আমরা জানি স্টকসে একটু রিস্কটা হাই লেভেলের হয় জন্য সেজন্য আমরা স্টকসকে অ্যাভয়েড করি এবং মিউচুয়াল ফান্ডকে চুজ করে নিই। এরকম অনেকে হয়তো এরকমও রয়েছেন যারা শুধুমাত্র স্টকসে ইনভেস্ট করেন এবং মিউচুয়াল ফান্ডে সেরকম ইনভেস্ট করেন না। সাধারণত একটা রুল রয়েছে যে আপনার যতটা ফান্ড রয়েছে তার মধ্যে মিউচুয়াল ফান্ড আর স্টকস একটা রেশিও থাকে। যারা জানেন না তাদেরকে বলে দিই যে 30% স্টকস এবং 70% মিউচুয়াল ফান্ডের একটা হেলদি রেশিও মেনটেন করা উচিত। কিন্তু তবু অনেকেই এই জিনিসটাকে মেনটেন করে না। তারা সবাই 70% মিউচুয়াল ফান্ডের জায়গায় হয়তো 80 to 90% মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেয় এবং স্টকসে না রেখে সেখানে হয়তো এফডি কিংবা আদার্স কোনো ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে। তো কথা হচ্ছে সবাই আমরা স্টকসে ইনভেস্ট করতে চাই না। তার জন্য একটা বড় ফ্যাক্টর হচ্ছে রিস্ক। কারণ স্টকসে কী হয়, ধরুন আজকে যদি আমরা এনএসির কথা বলি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রায় 5000 কোম্পানি লিস্টেড রয়েছে এবং বম্বে স্টক এক্সচেঞ্জে প্রায় 7000 কোম্পানি লিস্টেড রয়েছে। এবার এখান থেকে আপনার ধরুন 10 লাখ টাকা রয়েছে। 10 লাখ টাকা একটা ভালো সাম। এবার 10 লাখ টাকার ভিতরে আপনি কতটা শেয়ার কিনতে পারেন, কটা শেয়ার কিনতে পারেন? সাপোজ আপনি খুব ম্যাক্স টু ম্যাক্স 15 to 20 শেয়ার যদি কেনেন তাহলে এক একটা শেয়ারে প্রায় 50,000 করে ইনভেস্টমেন্ট হবে। এবার তারপরে দেখা যায় এর ভিতরে কোনো স্টক চলে, কোনো স্টক চলে না, বিভিন্ন ধরনের রেজাল্ট আসে, সেই জন্য একটু এক্সপার্টিজের প্রয়োজন হয়। সেরকম আবার 10 লাখ টাকা নিয়ে যদি আপনারা শুধুমাত্র মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তো সেক্ষেত্রে আপনারা একটা মিউচুয়াল ফান্ডে তো রাখবেন না, অবশ্যই না। সেখানে আপনারা হয়তো 10টি মিউচুয়াল ফান্ড চুজ করে নিলেন, 10টি বিভিন্ন ধরনের ফান্ড চুজ করে নিলেন। তো সেখানেও একটা অ্যাভারেজ আপনাদের রিটার্ন আসে এবং অনেক সময় দেখা যায় আর যারা লো রিস্ক চায় তারা লার্জ ক্যাপগুলোতে ইনভেস্ট করার জন্য রিটার্নটা একটু কম হয়। তবু আমরা এই দুটো যে সেক্টর রয়েছে, যে দুটো যে ইনস্ট্রুমেন্ট রয়েছে, একটা হচ্ছে স্টক আর একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড, এই দুটোর ভেতরে আমরা কোনো ব্রিজ পাই না। মানে আমরা যদি এরকম কোনো ইনস্ট্রুমেন্ট থাকতো যেটা স্টকসের মতন কাজ করবে আবার মিউচুয়াল ফান্ডের মতন ফেসিলিটি দেবে, মানে একটু সেফ হবে এবং আমার স্টকসের মতো রিটার্নও জেনারেট করে দেবে, মানে এখান থেকে যেটা নেব সেটা হচ্ছে লো রিস্ক, আর এখান থেকে যেটা চাচ্ছি আমরা সেটা হচ্ছে হাই রিটার্ন। তো এই জিনিসটা আমরা চাচ্ছি। তো সেই যে ব্রিজ, এই ব্রিজটার নাম হচ্ছে ইটিএফ, মানে স্টক ট্রেডেড। এই ব্রিজটার নাম হচ্ছে ইটিএফ, মানে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস। তো বন্ধুরা, এই এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডসটি কীভাবে স্টকসের মতন এবং কীভাবে মিউচুয়াল ফান্ডের মতন সেটা এবার ডিসকাস করব। সবার প্রথমে এটা বুঝে নিতে হবে এটা একটি ফান্ড। তো সবার প্রথমে যখন আমরা ফান্ডের কথা বলি তার মানে একটা অ্যামাউন্ট রয়েছে, যেই অ্যামাউন্টটা মানে একটা বড় অ্যামাউন্ট হবে, মানে অ্যাটলিস্ট আমরা ধরে নিচ্ছি 500 CR। এই অ্যামাউন্ট একটা ফান্ডে থাকবে এবং এই ফান্ডটি কী হবে, এক্সচেঞ্জে বিক্রি হবে। মানে এই ফান্ডটির ছোট ছোট পোর্শন শেয়ারের মতন করে এক্সচেঞ্জে বিক্রি হবে, লোকে কিনবে, লোকে বিক্রি করবে, আবার যখন মনে হবে কিনতে হবে তখন কিনবে, আবার যখন মনে হবে বিক্রি করতে হবে বিক্রি করতে হবে। তো যখন কোনো জিনিস স্টক এক্সচেঞ্জে লিস্ট হয়ে যায় এবং তা কেনা বিক্রি হয় তখন সেখানে দুটো ধরনের লোক আসে, দু ধরনের, একটা হচ্ছে বাইয়ার আর একটা হচ্ছে সেলার। মিউচুয়াল ফান্ডে কিন্তু বাইয়ার সেলার ব্যাপারটা নেই, ইটিএফে রয়েছে, কারণ এটা এক্সচেঞ্জে ট্রেড হচ্ছে, মানে স্টক এক্সচেঞ্জে ট্রেড হচ্ছে। তো মিউচুয়াল ফান্ডে কী হয়, সাপোজ কোনো মিউচুয়াল ফান্ড রয়েছে, সেখানে আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন। তো আপনি যখন সেখানে ইনভেস্টমেন্ট দেবেন, সাপোজ আপনি 10 লক্ষ টাকায় একটাই মিউচুয়াল ফান্ড কিনবেন, আপনি কোম্পানিকে দিয়ে দিলেন। কাকে দেবেন? AMC অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দেবেন।
তাকে যখন আপনি 10 লক্ষ টাকা দেবেন সে টাকাটাকে রিসিভ করবে, কোনো মতেই সে টাকাটাকে ডিক্লাইন করবে না। এবার এএমসি কী করবে, তার বদলে আপনাকে ওর যে ইউনিট রয়েছে নেট অ্যাসেট ভ্যালু আপনার যে পোর্টফোলিও থাকবে সেটাতে দিয়ে দেবে, যে তার পরিবর্তে আপনি এটা রাখুন, এই এতগুলি ইউনিট আপনি পেলেন আমার মিউচুয়াল ফান্ডের। এটা হচ্ছে সিম্পল মিউচুয়াল ফান্ডের গল্প। কিন্তু আমরা যখন ইটিএফের কথা বলবো, ইটিএফে এএমসি থেকে আপনি ডাইরেক্ট কিনছেন না। ইটিএফ কেনার জন্য এএমসি আর আপনার মাঝখানে রয়েছে স্টক এক্সচেঞ্জ। এবার আপনি 10 লাখ টাকা নিয়ে গেলেন কোথায়, এই স্টক এক্সচেঞ্জে, সেখানে কেউ বিক্রি করতেই চাচ্ছে না, তাহলে আপনার কেনা হবে না। সেরকম আপনি যখন সেল করতে যাবেন সেখানে কেউ কেনারই থাকছে না, তো সেখানে আপনার সেল হবে না। তো এটা হচ্ছে বেসিক পার্থক্য ইটিএফ আর মিউচুয়াল ফান্ডের ভেতরে। এবার এটাকে আরও ডিটেলসে বুঝবো যে এখানে আর কী কী জিনিস রয়েছে যেগুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে। সবার প্রথমে দেখো, ইটিএফ বিভিন্ন ধরনের হতে পারে, তার ভেতরে স্টকসও থাকতে পারে, কমোডিটিও থাকতে পারে, অ্যাসেটস বিভিন্ন ধরনের অ্যাসেটও থাকতে পারে। অ্যাসেটের ভেতরে গোল্ড রাখতে পারে, কেউ বন্ড রাখতে পারে, কেউ সিলভার রাখতে পারে, যে কোনো প্রকার কমোডিটি, ক্রুড অয়েল থেকে শুরু করে অনেক ধরনের কমোডিটি হয় সেগুলো হতে পারে, কোনো স্টকসও থাকতে পারে। তো এগুলো সব কিছু কালেকশন মিলে একটা বাস্কেট তৈরি হয়, যেই বাস্কেটটির আমরা নাম দিচ্ছি ইটিএফ। এবার এটা কী হয়, যখন ইটিএফ প্রথমবারের জন্য আসে, একটু আগে আমি বললাম যে এএমসি থেকে আমরা ডাইরেক্ট বাই করি না, কথাটি ঠিক, কিন্তু প্রথমবারে যখন আসবে তখন এটা সাবস্ক্রিপশনের জন্য আসবে। যেমন আমরা যে কোনো আইপিও এলে আমরা সাবস্ক্রাইব করি, তার মধ্যে ধরুন সাবস্ক্রিপশন যদি ওভার সাবস্ক্রাইব হয়ে যায় তাহলে যেরকম একটা লটারির মতন আমরা যারা লটারিতে পাবো তারাই পাবো, যারা আন্ডার সাবস্ক্রাইব হলে সবাই পেয়ে যায়। তো সেরকমই প্রথমবার যখন আসবে তখন ডাইরেক্ট আমরা এএমসি থেকে পাবো পার্টিকুলার ইউনিটগুলো ইটিএফের। একবার যখন সাবস্ক্রিপশন হয়ে গেল, তারপরে যখন স্টক এক্সচেঞ্জ যেটা লিস্ট হয়ে গেল, তারপরে আর এএমসি থেকে ডাইরেক্ট কেনা যাবে না, তখন আমাদের স্টক এক্সচেঞ্জ থেকেই কিনতে হবে। এবার যখন স্টক এক্সচেঞ্জ থেকে কেনা হবে তখন বিক্রিটাও স্টক এক্সচেঞ্জেই হবে, সেজন্য লেখা রয়েছে ট্রেডস ইন স্টক এক্সচেঞ্জ। এবার আমি ধরুন একটা এএমসি রয়েছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে, যে একটা ইটিএফ এনেছে 1000 কোটি টাকার। 1000 কোটি টাকা তার উদ্দেশ্য যে আমি এত কোটি টাকার আমি একটা ফান্ড বানাচ্ছি। তো সেই ফান্ডটিতে কী কী থাকবে ডিসাইড করে দিয়ে এনএফও লঞ্চ করে দিল। এনএফএ যখন এক্সচেঞ্জে লঞ্চ হলো, সবাই সাবস্ক্রাইব করে নিল, 1000 কোটি টাকা উঠে চলে এলো। তারপরে সেই ফান্ডটিকে মেনটেন করবে, সেখানে মেনটেন করার জন্য খুব একটা বেশি কিছু করতে হবে না, সে যে স্টক কিংবা অ্যাসেট রয়েছে সেটাকে মেনটেন করলেই হয়, এছাড়া আদার্স কিছু করার নেই। তারপরে যেহেতু তার ইউনিটগুলো আর বাড়ছে না, ঠিক আছে, যতগুলি ইউনিট দেওয়া আছে ততগুলি দিয়ে দিয়েছে, টোটাল 1000 কোটি টাকা সাবস্ক্রিপশন হয়ে গেছে, তারপরে আর ফার্দার ইউনিটও বাড়াতে পারবে না, সেই জন্য ওর টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যেটা থাকছে সেটা সেম থাকছে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, মিউচুয়াল ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টটা বাড়তে থাকে। এই জন্য আমরা যখন মিউচুয়াল ফান্ড অনেক সময় আমরা দেখি যে কত লোকে বেশি ইনভেস্ট করেছে। মিউচুয়াল ফান্ড কোম্পানিকে যখন আপনি টাকা দেবেন, সে আপনার টাকাটা নিয়ে সে যাবে স্টক এক্সচেঞ্জে গিয়ে আপনার নামে যে স্টক দরকার সেগুলো কিনে নিজের কাছে রেখে দেবে এবং আপনাকে এনএভি হাতে ধরিয়ে দেবেন। এইভাবে যদি মিউচুয়াল ফান্ডে যদি সবাই টাকা দেয়, তো মিউচুয়াল ফান্ডের টোটাল যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ওটা বাড়তে থাকবে। কিন্তু ইটিএফের ক্ষেত্রে সেটা হয় না। ইটিএফের ফান্ড ম্যানেজার আপনার টাকা ডাইরেক্ট নিয়ে সেখানে গিয়ে নতুন করে আবার কিনবে না। ইটিএফের ফান্ড ম্যানেজার প্রথমবার যে ফান্ডটি এনেছে সেটাই ফিক্সড হয়ে গেল, সেই টোটাল অ্যামাউন্টটি ফিক্সড হয়ে গেল। এবার যেহেতু সেই ফান্ডটির ডিমান্ড বাড়ছে, সেই জন্য স্টক এক্সচেঞ্জে সেটা যত কেনা বেচা হবে, যত হাই ডিমান্ডে যাবে সেই ফান্ডটি, সেইভাবে তার প্রাইসটি বাড়তে থাকবে। এটা হচ্ছে বেসিক পার্থক্য ইটিএফ আর মিউচুয়াল ফান্ডের। এটা আমি আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এবার তাহলে অনেকের মনে হতে পারে যে আমরা যখন স্টক বাই করবই না, মানে আমাদের মিউচুয়াল ফান্ডের যেরকম থাকবে সেরকম যখন বাই করবে না, তার ফান্ডের অ্যামাউন্ট যখন বাড়বে না, তাহলে ইটিএফ কেনার সুবিধা রাখি, সেটাও এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে একটা জিনিস আমরা দেখে নেব, আমরা অনেক সময় নিফটি বিজের নাম শুনেছি, তো সেই নিফটি বিজ জিনিসটা কি একটু বুঝে নিই। অনেক সময় আমরা এই ওয়ার্ডটি শুনে থাকি যে নিফটি বিজ, সেটার সম্বন্ধে আগে জেনে নেব। নিফটি বিজ সবার প্রথম হচ্ছে নিফটি হচ্ছে দেশের প্রথম 50টি কোম্পানি একটা বাস্কেট, যেটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে একটা ইন্ডেক্স,
যেখানে সেটা লিস্টেড হচ্ছে সেটাকে আমরা নিফটি বলে থাকি। এবার বিজের যে প্রথম বিটি রয়েছে তার ফুল ফর্ম হচ্ছে বেঞ্চমার্ক। এবার বেঞ্চমার্ক বলতে কী বোঝায়? বেঞ্চমার্ক হচ্ছে একটা ক্যাটাগরির অ্যাভারেজ। এবার ক্যাটাগরি যদি না থাকে তাহলে টোটাল মার্কেটের অ্যাভারেজকে আমরা বেঞ্চমার্ক বলবো। ক্যাটাগরি বলতে সাপোজ আপনার পার্টিকুলার ইটিএফটা ব্যাঙ্কিংয়ের উপরে তৈরি, তো ব্যাংকের যতগুলো ভালো ভালো কোম্পানি রয়েছে, ব্যাংক নিফটি যেটা রয়েছে তার একটা এভারেজ যে রেজাল্ট হবে কিংবা এভারেজ যে প্রাইস হবে সেটা হচ্ছে আপনার বেঞ্চমার্ক। এক বছরে সেই প্রাইসটি যতটা বাড়বে সেটা হচ্ছে বেঞ্চমার্ক অনুযায়ী সেটা বাড়লো। সাপোজ বেঞ্চমার্ক আপনার 6% বেড়েছে এবং আপনার ইটিএফ 4% বেড়েছে, তার মানে আপনার ইটিএফ বেঞ্চমার্কে বিট করতে পারেনি। এটার মানে এটা কখনোই না বেঞ্চমার্ক মানে যে আমার হাইয়েস্ট রিটার্ন, বেঞ্চমার্ক মানে অ্যাভারেজ রিটার্ন। তো আমাদের অলওয়েজ উদ্দেশ্য হয় যাতে বেঞ্চমার্কের থেকে একটু বেশি রিটার্ন আমরা পেয়ে যাই, সেজন্য বেঞ্চমার্ক। তারপরে যে দুটো রয়েছে তার ফুল ফর্ম হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড। তার মানে কোনো না কোনো এক্সচেঞ্জে হয় বম্বে স্টক এক্সচেঞ্জ নয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এগুলো ট্রেড হবে। স্কিমস মানে হচ্ছে যে পার্টিকুলার এই যে প্রসেস, এই যে কেনা বেচা, এই যে এই প্রসেসের থ্রুতে এই ফান্ড আপনাকে একটা রিটার্ন জেনারেট করে দেবে। এটা পার্টিকুলার কোনো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আপনার কাছে হোল প্যাকেজ হিসাবে যখন নিয়ে আসে তখন তাকে আমরা স্কিম বলি। তো নিফটি বিজ ভারতবর্ষের সবথেকে প্রথম ইটিএফ, যেটা 2002 সালে শুরু হয়েছিল। এবার নিফটি বিজ তাহলে কি আর ইটিএফ তাহলে কি, দুটোর মধ্যে কী পার্থক্য? নিফটি বিজ হলো ওয়ান কাইন্ড অফ ইটিএফ, এটাও একটা ইটিএফ, এটা একটা স্পেশাল ধরনের ইটিএফ। তার কারণ হচ্ছে যখন শুরুর দিকে ইটিএফের মানে সেরকম প্রচলন ছিল না, তখন কিছু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নিফটির প্রত্যেকটা শেয়ার কিনে তার একটা বাস্কেট বানিয়ে সেটার ইউনিট বিক্রি করা শুরু করে দেয়, সেটাকে আমরা নিফটি বিজ বলি। এবার কথা হচ্ছে যখন আমরা স্কিমের কথা ভাবছি তার মানে কেউ না কেউ মিডল পার্সন ইনভলভ রয়েছে, কোনো ব্যাংক, কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এখানে ইনভলভ থাকার দরুন অ্যাকচুয়াল বেঞ্চমার্কে যে রেজাল্ট হচ্ছে তার থেকে হয়তো একটু কম রেজাল্ট এরা দেবে। তার কারণ তারা একটু কমিশন খাবে, তারা একটু এক্সপেন্স রেশিও নেবে। সেই জন্য এই স্কিম নামটি ছিল যে কারোর থ্রুতে আমরা করছি, সেক্ষেত্রে নিফটি বিজ জিনিসটি এসেছিল। এবার হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড কত ধরনের হতে পারে? অনেক ধরনের হতে পারে। যেরকম অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি চাইবে যে আমি এরকম ইটিএফ নিয়ে আসবো, সেরকম ইটিএফ আসবে। প্রথমে হচ্ছে সেক্টরাল ইটিএফ, তার মানে পার্টিকুলার একটা সেক্টর, সাপোজ অটোমোবাইল সেক্টর কিংবা ইভি সেক্টর কিংবা আমরা যদি এনার্জি সেক্টর বলি কিংবা সাপোজ আমরা ইনফ্রাস্ট্রাকচার সেক্টর বলি, সেরকম সেক্টরাল যদি কিছু চায় সেরকম বানাতে পারে। পিএসইউ সেক্টরও হতে পারে, পার্টিকুলার সরকারি কিছু কোম্পানি, সেগুলোকে নিয়ে আমরা তৈরি করতে পারি। গোল্ড, এখানে একটা অ্যাসেট রাখা হলো, লাস্ট ইয়ার গোল্ড খুব ভালো পারফর্ম করেছে কারণ শেয়ার মার্কেট নিচের দিকে চলে যাচ্ছিলো, সেই সময় গোল্ডে অনেকে ইনভেস্ট করেছে, তো গোল্ড ইটিএফ একটা। ইন্ডেক্স ইটিএফ, যে কোনো ইন্ডেক্স, নিফটি 50, ব্যাঙ্ক নিফটি, নিফটি নেক্সট 50, নিফটি স্মল ক্যাপ 200, নিফটি মিড ক্যাপ, যে কোনো ইন্ডেক্সের উপরে, যেরকম নিফটি সেরকম বিএসিরও হবে, মানে সেন্সেক্সেরও হবে, সব ধরনের ইন্ডেক্সের উপরে ইটিএফ পাওয়া যায়। স্টক ইটিএফ, এবার স্টক ইটিএফে কী হতে পারে? পার্টিকুলার কোনো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হয়তো 10টি স্টক চুজ করে নিল এবং বললে এই 10টি স্টকই থাকবে। সেটা যখন লঞ্চ করে দিল তার একটা থিম অবশ্যই থাকবে। সে হয়তো যেমন একটা রয়েছে আইসিআইসিআই ভারত 22 বলে একটা ইটিএফ রয়েছে, তো সেখানে 22 কোম্পানিজের উপরে সেই ইটিএফটা তৈরি, যেটা ভারতবর্ষের বেস্ট কোম্পানি নিয়ে তৈরি করেছে, সেটা একটা ইটিএফ হতে পারে। যেমন সিপিএসি একটা ইটিএফ রয়েছে যেটা 10-11টা কোম্পানির উপরে থাকে, তো সেরকম একটা ইটিএফ হতে পারে। কমোডিটি ইটিএফ, ক্রুড অয়েলের উপরে ইটিএফ অনেকে বাই করে, অনেকে আদার্স কমোডিটির উপরে ইন্টারেস্টেড যারা সেগুলো বাই করে। তবে আমি পার্সোনালি কমোডিটির উপরে বাই করি না, কারণ রিটার্ন খুব একটা বেশি হয় না। তবে ইটিএফ হতে পারে, সেটা আমার বলার ছিল। এরকম হতে পারে যে কিছু ইটিএফের ভেতরে অন্যান্য প্রোডাক্টও রয়েছে, যেরকম বন্ডসও সে হয়তো ইটিএফে রাখলো, কারণ সে একটু স্টেবিলিটি চাচ্ছে পার্টিকুলার ফান্ডটিতে। ঠিক আছে, এবার কথা হচ্ছে যখন আমার ইন্ডিভিজুয়াল শেয়ারের প্রাইস বেড়ে যাবে কোনো একটা ইটিএফ, তাহলে আমার ইটিএফে তার এফেক্টটা কী হবে? সাপোজ আপনার ইটিএফে 10টি শেয়ার রয়েছে, এবার তার মধ্যে একটির ভ্যালু বাড়লো, 4টের ভ্যালু কমে গেল। এবার পাবলিক ডিসাইড করবে যে সেই জিনিস টোটাল বাস্কেটটা কিনলে লাভ হবে কিনা। তার মানে আপনি যে ইটিএফটা কিনছেন তার যদি 50%-এর উপরে স্টক ভালো পারফর্ম করে তাহলে সেটা ডিমান্ড বাড়বে এবং সেই অনুযায়ী যেভাবে কেনা বেচা হবে সেই অনুযায়ী আপনার ইটিএফের ভ্যালুটা ধীরে ধীরে বাড়তে থাকবে।
এই ইটিএফের খুব কাছাকাছি আর একটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড হচ্ছে যেরকম ইটিএফ পার্টিকুলার একটা ইন্ডেক্সকে ফলো করতে পারে, সেরকম মিউচুয়াল ফান্ডও কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সকে ফলো করতে পারে। তাহলে সেই ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড আর ইটিএফের মধ্যে ডিফারেন্সটা কোথায় থাকলো, সেই জিনিসটাই এখন বুঝবো। সবার প্রথমে হচ্ছে প্রাইস। যখন আমরা মিউচুয়াল ফান্ডের কথা বলি, মিউচুয়াল ফান্ডের যে কোনো দিনে একবারই ওয়ান টাইম প্রাইস চেঞ্জ হয়, একবারই। সারাদিনের একটি ভ্যালু থাকে, সেটা হয়তো 3টের সময় দুপুরবেলায় একটা ফিক্সড ভ্যালু থাকে যে এটাই সারাদিনের ভ্যালু হবে। কিন্তু ইটিএফের ক্ষেত্রে সেই প্রাইসটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করে, মানে রিয়েল টাইমে সেকেন্ডে স্টকের মতন যেহেতু ট্রেড হয়, সেজন্য প্রাইসটা উপর নিচে যেতে পারে। এবার হতে পারে তোমরা দেখতে গেলে কোনো একটা ইটিএফ খুললে সেটা প্রায় সারাদিন সেম, তার মানে সেটাতে খুব একটা কেনা বিক্রি হচ্ছে না। সেই জন্য যেটাতে বেশি ভলিউম থাকবে সেই ইটিএফ খুললে তোমরা বুঝতে পারবে সেখানে বিভিন্ন ধরনের গ্রাফ চলতে থাকছে, তার মানে যেরকম কেনা হচ্ছে সেরকমটা বিক্রিও হচ্ছে, রিয়েল টাইম বিডিং হয়ে বাই অ্যান্ড সেলিং হচ্ছে। এবার নেক্সট হচ্ছে যে প্লেস অফ পারচেস। এ ডাইরেক্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে কিংবা ইন্টারমিডিয়েটারি কোনো প্রোভাইডার ডিস্ট্রিবিউটরের থেকে তোমরা বাই করতে পারো। এখানে কিন্তু স্টক এক্সচেঞ্জ ছাড়া কোথা থেকে বাই করা যাবে না, এটা এক্সচেঞ্জেই বাই হবে। তার মানে কোনো একটা বাইয়ার যখন বাই করতে যাবে, কোনো না কোনো একটা সেলারকে ওখানে প্রেজেন্ট থাকতে হবে যে বিক্রি করবে। যদি বাইয়ার বাই করতে যায় কোনো সেলার না থাকে, সেক্ষেত্রে বিক্রি হবে না। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তার মানে এখানে যেরকম ভলিউমের কোনো ব্যাপারই নেই, ঠিক আছে, কোনো ব্যাপার নেই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। কারণ মিউচুয়াল ফান্ডে ভলিউমের জিনিসটা আসবেই তো না, কারণ ওখানে আপনি তো ডাইরেক্ট যে মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তার থেকে ইউনিট নিচ্ছেন। এখানে কি হচ্ছে, এখানে লিমিটেড, তো কেউ না কেউ বিক্রি করবে তবেই থাকবে। তো এখানে ভলিউম একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। তার মানে যদি লিকুইডিটি কম হয় পার্টিকুলার ইটিএফে, সেক্ষেত্রে কেনাটাও মুশকিল, সেক্ষেত্রে বিক্রি করাও মুশকিল। তার মানে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ কার ক্ষেত্রে, ইটিএফের ক্ষেত্রে, যেটা ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কোনো প্রকার ডিসঅ্যাডভান্টেজের গল্পই নেই। এবারে কথা হচ্ছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। এটা দেখো ইনক্রিজ হবে, কোথায় ইনক্রিজ হবে, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। কারণ মিউচুয়াল ফান্ডে যত লোক বেশি টাকা দেবে তত ওরা শেয়ার কিনতেই থাকবে, ফান্ডটা বড় হতে থাকবে। এবার কথা হচ্ছে ফান্ডটি বড় হলে কিন্তু আপনার অতটা সুবিধা নেই, কিন্তু ফান্ডটি ওদের বড় হবে। হতে পারে যে যত হয়তো ফান্ড বড় হয়ে গেল কিন্তু স্টকগুলো ভালো পারফর্ম করলো না, তাহলে কিন্তু এনএফির ভ্যালুটা কমে যাবে। এটার সাথে কিন্তু আপনার রিটার্নের সম্পর্ক নেই। কিন্তু অনেকে কি করে, এই জিনিসটাকে মিসআন্ডারস্টুড করে যে তাহলে কি আমরা বড় ফান্ডকে ইগনোর করে চলে যাবো। না, বড় ফান্ডকে আমরা এই জন্যই চুজ করবো কারণ লোকে ইন্টারেস্টেড ওই ফান্ডটি নেওয়ার, এটাই এই জিনিসটাই বোঝায় যে লোকে ওখানে বেশি ইন্টারেস্টেড, বেশি টাকা ওখানে রাখছে। সেটার সাথে এনএফির খুব একটা সম্পর্ক নেই, কারণ সে বেশি টাকা পেলে আপনাকে বেশি টাকা দেবে না, ও যতটুকু দেওয়ার সবাইকে সমানভাবেই দেবে। এখানে কি হবে, এটা একটা ফিক্সড হয়ে থাকবে এবং কোম্পানি চাইলে নতুন হয়তো ইটিএফ অন্য নামে লঞ্চ করবে, কিন্তু এখানে আর উপর নিচ করার কোনো স্কোপ নেই। এক্সপেন্স রেশিও সাধারণত মিউচুয়াল ফান্ডে হাই হয়, এখানে লো হয়, ঠিক আছে, এখানে একটু লো হয়। তো সেক্ষেত্রে কেউ যদি অল্প সময়ের জন্য ট্রেড নিতে চাও, যে আমি হয়তো অল্প সময়ের জন্য ইনভেস্টেড থাকবো, হয়তো 3 মাসের জন্য থাকবো, এখানে হয়তো আমাকে 3 মাসে অনেক বেশি এক্সপেন্স রেশিও, এক্সিট লোড অনেক কিছু দিতে হবে, এখানে কিন্তু খুবই লো থাকে, ঠিক আছে। পার্টিকুলার ইন্ডেক্স যেগুলো থাকে সেগুলো তো খুবই কম থাকে, কত পার্সেন্ট থাকে, 0.05 থেকে 0.78 এরকম থাকে, খুবই লো থাকে। তো সেটা একটা বাইয়ের রিজন হতে পারে। বন্ধুরা, এই ভিডিওতে আমি এটাও বলবো যে কোন কোন ইটিএফ এই মুহূর্তে ভালো চলছে এবং কোনগুলোতে ভালো রিটার্ন দিচ্ছে, যেগুলো আপনাদের কনসিডার করা উচিত। তবে এটা রেকমেন্ডেশনের ভিডিও না, এটা একটা এডুকেশনাল ভিডিও। আমি কী করে সেই পার্টিকুলার ইটিএফগুলি বেছেছি সেটাও আপনাদেরকে জানাবো। তার আগে জেনে নিই যে আলটিমেটলি আমরা ইটিএফকে কেন বাই করব। প্রথম কথা হচ্ছে ট্রান্সপারেন্সি কীরকম। সাপোজ আমি যদি কোনো একটা ইটিএফ বাই করি, আমি জানি ওখানে ফিক্সড আছে না যে কোন কোন শেয়ারে আমার টাকাটা গেল, ঠিক আছে, সেটা আমি জানি একদম পরিষ্কার। কিন্তু মিউচুয়াল ফান্ড অতটা ট্রান্সপারেন্ট নয়। কীরকম ট্রান্সপারেন্ট নয়, সাপোজ আপনি টাকা দিলেন, এরকম প্রায় আরও 1 লক্ষ লোক টাকা দিল, তো ওর কাছে আবার 1000 কোটি টাকা চলে এলো। এবার ফান্ড ম্যানেজারের কখনো মনে হতে পারে যে একটা স্মল ক্যাপ ফান্ড উঠিয়ে নিই, একটা স্টক নিয়ে নিলাম স্মল ক্যাপের, ঠিক আছে, এবং একটা লার্জ ক্যাপকে আমরা সেল করে দিলাম। তো এই ডিসিশনটা কিন্তু ফান্ড ম্যানেজারের নিজের হয় এবং এটা প্রকাশ পায় পরে, অনেক পরে সেটা প্রকাশ পায়। তো ট্রান্সপারেন্সি অতটা থাকে না এবং কখনও ও রিব্যালেন্স করবে, কখনও বিক্রি করবে, কখনও নেবে, সেটা রিয়েল টাইমে আপনি জানতে পারবেন না, কারণ সেটা জানলে পরে অনেক ম্যানিপুলেশন হতে পারে।
ঠিক আছে মার্কেটে। সেই জন্য যদি মনে হয় যে আমার টাকাটা কোথায় গেল আমি জানতে চাই, এই 10টি কোম্পানি কিংবা এই 50টি কোম্পানিতে আমার টাকা গেল, সেই ক্ষেত্রে আপনি এটা পারচেস করতে পারেন। কারো যদি মনে হয় রিয়েল টাইম ট্রেডিং হবে, আমি ভালো প্রাইস নিতে চাই, মিউচুয়াল ফান্ডে কী হয় সারাদিনে একটি ভ্যালু থাকে। সাপোজ সারাদিনে 105 টাকা এনএভি চলছে, আপনি অনেক বেশি টাকা নিয়ে এসেছেন, আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন। ইটিএফের ক্ষেত্রে কী হতে পারে, সেটা হয়তো কখনো 104 টাকায় এলো, সেই সব আপনি বাই করলেন, তো সেটা আপনার কাছে অনেকটা সেভিংস করে দেবে। লোয়ার কস্ট যদি আমরা দেখি, তো যত এক্সপেন্স রেশিও এগুলো হবে ইটিএফের ক্ষেত্রে সবসময় লোয়ার সাইডেই থাকে, কারণ ইটিএফে খুব একটা দিমাগ লাগানোর কিছু নেই, সেই জন্য ইটিএফে খুব একটা এক্সপেন্স রেশিও থাকে না, এবং যা থাকে সেটা একদমই লোয়ার সাইডে থাকে, তো কস্ট এফেক্টিভ অনেক দিক থেকেই। যদি ডাইভার্সিফিকেশনের কথা বলি, তো ইটিএফ একটা ভালো উপায় আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করার। সাপোজ আপনি একটা নতুন একটা সেক্টরকে কনসিডার করছেন, সাপোজ আপনি কেমিক্যাল সেক্টরে প্রবেশ করতে চাচ্ছেন, এবং কেমিক্যাল সেক্টরের স্টক সম্পর্কে আপনার আইডিয়া নেই, মিউচুয়াল ফান্ডে একটু এক্সপেন্স হয়তো বেশি হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনি যদি ইনভেস্ট করতে চান, তো আপনি কেমিক্যাল সেক্টরে যদি কোনো একটা ইটিএফ ইনভেস্ট করে দেন, তাহলে আপনার সেখানে অনেকগুলো স্টকেও ইনভেস্ট হয়ে গেল, লোয়ার প্রাইসও আপনি পেয়ে গেলেন, এবং পুরো সেক্টর যেরকম পারফর্ম করবে তার উপরে আপনি রেজাল্ট পাবেন। তো এটা একটা অ্যাডভান্টেজ ডাইভার্সিফিকেশন করার জন্য। নেক্সট হচ্ছে ফ্লেক্সিবিলিটি অফ প্রাইস। ফ্লেক্সিবিলিটি অফ প্রাইস বলতে কি, এই জিনিসটা অবশ্য মিউচুয়াল ফান্ডেও রয়েছে। সাপোজ নিফটি এখন 26,000-এর কাছাকাছি রয়েছে, তো আমি যদি নিফটি ইন্ডেক্সের পার্টিকুলার একটি করে শেয়ার উঠাতে যাই, তাহলে আমার মোটামুটি এরকমই টাকা লাগবে। সেক্ষেত্রে আমি প্রায় 100 ভাগের 1 ভাগে, মানে 260 টাকার কাছাকাছিতে 1 ইউনিট ইটিএফ ওঠাতে পারি যে কোনো সময়। সাপোজ গোল্ড এখন 10 গ্রামের এত দাম, 1,01,000 টাকা দাম রয়েছে, তো আমি গোল্ডের অত টাকা ইনভেস্ট করতে চাচ্ছি না, কিন্তু আমি চাচ্ছি যে আমার সন্তান রয়েছে, তার বিবাহের জন্য গোল্ডের প্রয়োজন, তো আমি পার্টিকুলার গোল্ডেই ইনভেস্ট করতে চাই। তো সেক্ষেত্রে গোল্ড ইটিএফ আপনি 200 থেকে 250 টাকার ভেতরে পেয়ে যাবেন, প্রতি মাসে মাসে অল্প অল্প করে কিনে আপনি এখানে ইনভেস্ট করা যখন শুরু করবেন, আপনি সেরকমই রিটার্ন পাবেন যেরকম গোল্ডের প্রাইসটা বাড়বে। হয়তো 1%-এর কাছাকাছি ট্র্যাকিং এরর হতে পারে, এর থেকে বেশি এরর হবে না, তো সেক্ষেত্রে আপনি অল্প টাকা দিয়েও গোল্ডে ইনভেস্ট করতে পারেন। এরকম সিলভার থেকে শুরু করে বিভিন্ন কমোডিটিতে আমি বলেছি ইনভেস্ট করতে পারেন। তো সেটা একটা ভালো উপায় একটা লং টার্ম গোলের পিছনে যাওয়ার, যে আমি এই পারপাসের জন্য আমি জিনিসটা করতে চাই, তো আমি সেই হিসাবে জিনিসটা তৈরি করতে পারবো। তো বন্ধুরা, আমি 6টা ইটিএফ বেছে নিয়ে এসেছি তোমাদের জন্য, যে ইটিএফগুলিতে রিসেন্ট টাইমসে ভালো রিটার্ন রয়েছে এবং লাস্ট 3 বছরেও ভালো রিটার্ন দিয়েছে। সবার প্রথমে যেই ফান্ডটি চলে আসছে সেটি হচ্ছে অ্যাক্সিসের গোল্ড ইটিএফ। গোল্ড ইটিএফের আরও কোম্পানি রয়েছে, তো প্রত্যেকটিই ভালো, তবে এই মুহূর্তে আমি যেটা চুজ করেছি সেটা অ্যাক্সিসে চুজ করেছি। তার কারণ 1 বছরের যে রিটার্ন দিয়েছে সেটা হচ্ছে 31.66%, 3 মাসে খুব একটা রিটার্ন নেই 0.03%, কারণ হচ্ছে গোল্ডের প্রাইসটা একটু স্টেবল রয়েছে, সেই কারণে 3 বছরে যদি রিটার্ন দেখি তাহলে আমরা দেখব 89.21%। এখানে আমি একটা কথা বলে দিই, এটা কিন্তু অ্যাবসলিউট রিটার্ন। অনেকে অ্যাবসলিউট রিটার্নের কথা ভাবলে হয়তো ভাববেন যে প্রতি বছর 89% করে বেড়েছে, তা না। 3 বছর আগে যদি 100 টাকা ইনভেস্ট করতেন তাহলে এখন যেটা হতো সেটা কিন্তু 189 টাকা হতো। তো সেই জন্য আমি এটা সুবিধার জন্য কনভার্ট করে দিয়েছি অ্যানুয়ালাইজড রিটার্নে, তার মানে গড়ে 23.68% রিটার্ন দিয়েছে গোল্ডে, যেটা ভালো রিটার্ন। যদি এক্সপেন্স রেশিও দেখি তাহলে দেখো 0.54% রয়েছে, আমি 0.5%কে জাস্টিফাইড বলি, তো এটা তার কাছাকাছি একটা এক্সপেন্স রেশিও রয়েছে। নেক্সট যে ফান্ডটি রয়েছে সেটা হচ্ছে নিপ্পন সিলভার ইটিএফ ফান্ড। গোল্ডের মতন সিলভারও লাস্ট ইয়ারে খুব ভালো পারফর্ম করেছে, সেটা হচ্ছে 26.43% রিটার্ন দিয়েছে। সবথেকে বড় ব্যাপার, 3 মাসে সিলভারের দাম খুব বেড়েছে, সেই জন্য এই লিস্টে এটি স্থান পেয়েছে। এখানে যদি আমরা 3 বছর রিটার্ন দেখি তাহলে 3 বছরের অ্যাবসলিউট রিটার্ন 96.21%, যদি এটাকে অ্যানুয়ালাইজ রিটার্নে কনভার্ট করি তাহলে 25.19% রিটার্ন আমরা পাবো। যদি এক্সপেন্স রেশিও দেখি তাহলে 0.56% আমরা এক্সপেন্স রেশিও দেখলাম। এই দুটি যে ইটিএফ আমরা দেখলাম এটা প্রত্যেকটাই হচ্ছে কমোডিটির উপরে তৈরি ইটিএফ। এবার দেখো এর যে 3 বছরে অ্যানুয়ালাইজ রিটার্ন, এবার একটু মনে করো লার্জ ক্যাপ রিটার্নগুলো, লার্জ অ্যান্ড মিড ক্যাপ রিটার্নগুলো তার কাছাকাছি কিন্তু রিটার্ন, খুব একটা কিন্তু খারাপ রিটার্ন এগুলো দেয় না। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে শুধুমাত্র মিউচুয়াল ফান্ডই যে আমাদের একটা ইনভেস্টমেন্ট অপশন তা না, এগুলোও কিন্তু ইনভেস্টমেন্ট একটা অপশন। এগুলো কি হয়, কমোডিটির ভেতরে সিলভার আর গোল্ডকে আমি এই জন্যই বলছি, এদের দাম খুব একটা নিচে কোনোদিনও যাবে না। হ্যাঁ যাবে, হয়তো 10% কারেকশান নিয়ে নিবে বছরে, 15% কারেকশান নিয়ে নিবে কোনো একটা পার্টিকুলার বছরে, কিন্তু আমাদের দেশ যেহেতু মানে ওয়ান অফ দ্য লার্জেস্ট কনজিউমার অফ গোল্ড অ্যান্ড সিলভার, সেই জন্য এগুলোর প্রাইস কিন্তু একটা কনস্ট্যান্ট রেটে বাড়তেই থাকবে। সেই জন্য এগুলো ভালো অপশন।
আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করার জন্য। আমি কখনোই বলছি না যে এই ভিডিও দেখে কিংবা শুনে একদম নির্দ্বিধায় ইনভেস্ট করুন, আপনার যেটা বুদ্ধি তার উপরে বিচার করে অবশ্যই কনসিডার করবেন। নেক্সট যে ইটিএফ রয়েছে সেটা হচ্ছে মতিলাল অসওয়ালের ন্যাসড্যাক 100 ইটিএফ। এবার ন্যাসড্যাক জিনিসটাকে, ন্যাসড্যাক হচ্ছে আমেরিকার একটা টেকনিক্যাল কোম্পানিদের ইন্ডেক্স। এই ফান্ডটি যেটা রয়েছে সেটা আমেরিকার একটা ইন্ডেক্সকে রেপ্লিকেট করছে এবং সেই অনুযায়ী এর ফান্ডটি তৈরি। তার মানে এখানে যারা ইনভেস্ট করবে তাদের যে টাকা সেটা ওই ইন্ডেক্স অনুযায়ী বাড়বে কিংবা কমবে। সেই ইন্ডেক্সের যদি পারফরমেন্স খুব ভালো হয়, তার যদি ডিমান্ড মার্কেটে বাড়ে, তাহলে এই ইন্ডেক্সের ডিমান্ড বাড়বে, লোকে কিনবে। সেরকমই অনেক সময় কি হয়, ইন্ডিয়ান মার্কেট একেবারেই নিচের দিকে চলে যাচ্ছে, যেমন লাস্ট 6 মাসে হয়েছে। কি করব, কোথায় টাকা দেব? তো এইখানে কিন্তু এই জিনিসগুলো কাজে দেবে যে হয়তো আমেরিকান মার্কেট ভালো চলছে, তো সেই সময় আপনারা এইসব পার্টিকুলার ইটিএফগুলোতে হয়তো ইনভেস্ট করলেন। যদি 3 মাসের রিটার্ন দেখি তাহলে 17.48% খুব ভালো রিটার্ন দিয়েছে। যদি 1 বছরের রিটার্ন দেখি তাহলে 20.88% অন অ্যান অ্যাভারেজ খারাপ নয়। যদি 3 বছরের অ্যাবসলিউট রিটার্ন দেখি তাহলে 103.59%, যেটা খুবই ভালো রিটার্ন। মানে সাধারণত এরকম রিটার্ন ইটিএফে একটু দেখা মুশকিল, অন্যান্য ফান্ডেও একটু দেখা মুশকিল, কিন্তু যদি আমরা অ্যানুয়ালাইজ দেখি তাহলে পরে এই জিনিসটা বুঝতে পারবো 26.74%। তার মানে একটা অ্যাভারেজ ভালো রিটার্ন দিচ্ছে। ইটিএফের যেহেতু একটা বাস্কেট রয়েছে, পোর্টফোলিও অলরেডি ডাইভার্সিফাইড, রিস্ক অবশ্যই রয়েছে এগুলোতে। কারণ একটা জিনিস বুঝতে হবে, আমাদের দেশের বাইরে যখন আমরা ইনভেস্ট করছি তো সেই দেশের মার্কেটের খবরও কিন্তু আমরা সবসময় রাখি না। তো যারা মার্কেটের খবর বাইরে খুব একটা রাখো না, তাদেরকে ইনভেস্টের আগে সেই খবর কিন্তু রাখতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে আমেরিকার মার্কেটে কী হচ্ছে। কারণ সাডেন যদি কোনো ফল আসে এটাও কিন্তু পড়বে। সেক্ষেত্রে যদি আপনারা খবরই না রাখেন তাহলে কিন্তু মুশকিল। সেই জন্য যখনই যে কোনো জিনিস ইনভেস্ট করলে আমাদেরকে সেই সম্পর্কে নিউজ অবশ্যই রাখতে হয়। এক্সপেন্স রেশিও খুব একটা এক্সপেন্সিভ হয়, মানে রেঞ্জের মধ্যে রয়েছে 0.58% এর এক্সপেন্স রেশিও রয়েছে। নেক্সট ইটিএফ যেটা রয়েছে সেটা ইন্ডিয়ার ভেতরে কোম্পানি দিয়েই তৈরি, ICICI Pru Bharat 22 ইটিএফ। এটা ইন্ডিয়ার ভালো ভালো কোম্পানিদেরকে নিয়ে তৈরি একটা বাস্কেট। 3 মাসের রিটার্ন দিয়েছে 1.49%, একটা বড় রিকভারি চলছে। যদি 1 বছরে দেখি তাহলে মাইনাস রয়েছে, 6.15% মাইনাস রয়েছে। এবার কথা হচ্ছে তাহলে 1 বছরে যখন 6.15% মাইনাস, তাহলে এই লিস্টে কেন এসছে? তাও আবার 3 নম্বরে। কারণ 3 বছর অ্যাবসলিউট রিটার্ন হচ্ছে 123.74%, যেটার অ্যানুয়ালাইজ যদি আমরা করি তাহলে আমরা বুঝতে পারবো 30.79% অন অ্যান অ্যাভারেজ 3 বছর রিটার্ন দিয়েছে, যেটা কিন্তু খুবই 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 ভালো রিটার্ন দিয়েছে। আর যদি আমরা এক্সপেন্স রেশিও দেখি তাহলে এক্সপেন্স রেশিও খুবই কম। তো সেদিক থেকে এটা একটা ভালো অল্টারনেটিভ। যদি কারো মনে হয় মিউচুয়াল ফান্ড কিংবা অন্যান্য কিছু থেকে আমরা আরেকটু অপশান দেখব, সেক্ষেত্রে এটা একটা ভালো অপশান। নেক্সট রয়েছে নিপন নিফটি PSU ব্যাঙ্ক ইটিএফ। PSU ব্যাঙ্কদের নিয়ে তৈরি একটি বাস্কেট যেখানে ইনভেস্ট করে 3 মাসে রিটার্ন পাচ্ছে 7.46%, 1 বছরে এখনও মাইনাসে রয়েছে 2%-এর কাছাকাছি। 3 বছরে যদি আমরা অ্যাবসলিউট রিটার্ন দেখি তাহলে সেটা হচ্ছে 165.64%, যেটা খুবই ভালো। যদি অ্যানুয়ালাইজ করে দিই, এটা অ্যাভারেজে গড়ে নিয়ে আসি, তাহলে দেখবো 38.49% রিটার্ন রয়েছে। এক্সপেন্স রেশিও 0.5-এর থেকে একটু কম। তার মানে বেশ ভালো একটা রিটার্ন এই ইটিএফটি জেনারেট করে দিয়েছে। 3 বছরে যখন আমরা এত ভালো পাচ্ছি, তার মানে আমরা বুঝতেই পারছো যে এটা কত ভালো একটা ইটিএফ। লাস্টে যে ইটিএফটি রয়েছে এটা আবার সেই আমেরিকান মার্কেটের উপরে তৈরি, আমেরিকার একটা টেকনিক্যাল কোম্পানিজদের নিয়ে তৈরি, যার মধ্যে কিছু হয়তো ক্যাপিটাল গুডসের কোম্পানি রয়েছে, কিছু অ্যামাজনের মতন কোম্পানি রয়েছে, নেটফ্লিক্সের মতন কোম্পানি রয়েছে, এনভিডিয়ার মতন কোম্পানি রয়েছে। সেই সব কোম্পানিদের নিয়ে তৈরি একটা বাস্কেট, যেই বাস্কেটের মধ্যে 10টি স্টক রয়েছে। সেখানে 3 মাসের রিটার্ন দেখো 32.97%, আমেরিকান মার্কেট একটু ভালো পারফর্ম করছে, জন্য এটা ভালো দিচ্ছে। যদি 1 বছরের রিটার্ন দেখি, 1 বছরের রিটার্ন হচ্ছে 54.11%। যদি 3 বছরের রিটার্ন দেখি তাহলে 264% আমরা রিটার্ন এখানে দেখতে পাচ্ছি। তার অ্যানুয়ালাইজ রিটার্ন হচ্ছে 53.85%। অ্যাভারেজে আমরা প্রত্যেক বছর লাস্ট 3 বছরে রিটার্ন পেয়ে যাই। এক্সপেন্স রেশিও সবথেকে বেশি এক্সপেন্সেস এখানেই রয়েছে 0.65। এটা বেয়ারেবল না, এত ভালো রিটার্ন দিলে এটা বেয়ারেবল। তো এই ধরনের ইটিএফগুলো বেশ ভালো পারফর্ম করছে। এবার এখানে একটা প্রশ্ন অনেকে থাকতে পারে, অনেকে হয়তো কমেন্টসে পড়ে লিখবে যে নিফটির কোনো ইটিএফের কথা বলেনি কেন? এত ভালো রিটার্ন আর অ্যাভারেজে 3 বছরে এত ভালো রিটার্ন নিফটির কেউ দেয়নি। দিয়েছে, একটু কমই রয়েছে, তবে এদের থেকে কমই রয়েছে। যে কোনো 3-4টি ইটিএফ নিয়ে
সেখানে যদি ইকুয়ালি নিজের অ্যামাউন্টকে ভাগ করে ইনভেস্ট করে দেওয়া যায়, আমার মনে হয় বেশ ভালো পোর্টফোলিও তৈরি হবে। একটি বাইরের রাখুন, বাকিগুলো ইন্ডিয়ার রাখুন, বেশ একটা ভালো পোর্টফোলিও তৈরি হবে এবং রিটার্ন অন অ্যান অ্যাভারেজ লোয়েস্ট যেটা হবে সেটা তো আপনি পাবেনই। ইটিএফগুলোর মধ্যে কিছু হয়তো সেক্টরাল রয়েছে, সেটা ইনভেস্ট করার আগে অবশ্যই দেখে নেবেন। কিছু পার্টিকুলার লার্জ ক্যাপের রয়েছে, কিছু টেকনিক্যাল, কিছু আদার্স রয়েছে, সেগুলো আপনার নিজস্ব বিবেচনার উপরে ইনভেস্ট করবেন। তবে ইটিএফ একটা ভালো অপশান। মিউচুয়াল ফান্ড স্টকের মাঝখানে একটা ব্রিজ। যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, স্টকে যেতে চান না, তাদের জন্য ভালো অপশান। যারা স্টকের মতন করে ইনভেস্ট করতে চান, মিউচুয়াল ফান্ডের অত বোর্ডিং ইনস্ট্রুমেন্টে যেতে চান না, তাদের জন্য ইটিএফ একটা ভালো অপশান। আর একটা সিক্রেট আমি বলে দিই, যারা ভিডিওটি এতক্ষণ অবধি দেখছো তাদের জন্য, যেই মুহূর্তে মার্কেট পড়তে থাকবে সেই মুহূর্তে গোল্ড বীজ, সিলভার বীজ এগুলোর দাম বাড়তে থাকে। তো কারো যদি মনে হয় যে আমি মার্কেটে এই লসটা নেব না, তো প্রফিট বুক করে কিছু পোর্শন 40%, 60% গোল্ড কিংবা সিলভারে যদি তোমরা ডিস্ট্রিবিউট করে লাগিয়ে দাও, খুব একটা বেশি না বললেও 2 to 4% মানে এমনি আর্ন হয়ে যাবে। যেখানে স্টকে হয়তো একটু নিচে চলে যেত, সেখানে 2 to 3%, 4% এক্সট্রা আর্ন হবে। সেটা অনেকে মার্কেটে করে থাকে, এটা অনেক সময় হেজিং হিসাবে ইউজ করে। তো সেই বিষয়ে অন্য ভিডিওতে। আজকে এতটুকুই। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।